কলকাতা পুলিশ প্রিলিকে সামনে রেখে পরীক্ষায় আসার মতো কেমিস্ট্রি থেকে বাছাই করা 155টি প্রশ্ন এই ক্লাসে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন দেখো কি বলেছি, যে পুরাতাত্ত্বিক উপাদানের বয়স নির্ণয়ের জন্য কি ব্যবহার করা হয়? C14 আইসোটোপ, কার্বনের C14 আইসোটোপ ব্যবহার করা হয়। কার্বনের 3টি আইসোটোপ C12, C13 এবং C14। তার মধ্যে এই C14টা হচ্ছে তেজস্ক্রিয় এবং একে কাজে লাগিয়েই কি করা হয়? কার্বন ডেটিং পদ্ধতির মাধ্যমে পুরাতাত্ত্বিক উপাদানের বয়স নির্ণয় করা হয়। ঠিক আছে, নেক্সট দেখো কি বলেছি, নিউট্রন থাকে না। নিউট্রন থাকে না হাইড্রোজেনের একটি আইসোটোপ যেটার নাম হচ্ছে প্রোটিয়াম। হাইড্রোজেনের 3টি আইসোটোপ H11, H12 এবং H13। এটাকে বলে প্রোটিয়াম, এটা ডয়ট্রিয়াম এবং এটাকে বলে টাইটিয়াম বা টিটিয়াম। ঠিক আছে, তার মধ্যে এই যে H11 এখানে দেখতে পাচ্ছ, নিচেরটাকে প্রোটন বলে, ওপরটাকে ভর সংখ্যা বলে। ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন। ঠিক আছে, তার মানে দেখতে পাচ্ছ ওপরটা হচ্ছে ভর সংখ্যা, নিচেরটা হচ্ছে প্রোটন সংখ্যা, বিয়োগ করলে 0 দেখতে পাচ্ছ। তার জন্য বলছে নিউট্রন থাকে না কোথায়? প্রোটিয়ামে। প্রোটিয়ামে কোনো নিউট্রন থাকে না। ঠিক আছে, আর এই যে ডয়টেরিয়াম, এই ডয়টেরিয়ামটা যখন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তখন যে জলটা উৎপন্ন করে সেটাকে বলছে ভারী জল। কোনটা করে? ডয়টেরিয়াম হাইড্রোজেন। ডয়টেরিয়াম হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে যে জল তৈরি করে সেটা ভারী জল বলে। ভারী জলের সংকেত পরীক্ষায় পড়ে D2O। যেটা প্রোটিয়াম সেটাকে বলে সাধারণ হাইড্রোজেন, সেটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে যে জল তৈরি করে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি H2O। ঠিক আছে, সাধারণ জল। হাইড্রোজেন বোমা। হাইড্রোজেন বোমা কীভাবে তৈরি হয়? নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার মাধ্যমে, বা বলে নিউক্লিয় ফিউশন। বাংলাতেও লেখা থাকতে পারে, ইংরেজিতেও লেখা থাকতে পারে। ভালোভাবে দেখবে। কেন বলি? কারণ ইংরেজি সংযোজন এবং বিভাজন নাম দুটো খুব কাছাকাছি, ফিশন আর ফিউশন। দেখতে পাচ্ছ? তার জন্য ইংলিশ এবং বাংলা দুটোই ভালোভাবে দেখবে, পরীক্ষাতে এইভাবে দেয়। এখানে কিন্তু নিউক্লিয় সংযোজন, পরমাণুর সংযোজন কিন্তু নয়। অপশানে পরমাণুর সংযোজন, পরমাণুর বিভাজন এভাবেও থাকে। তো হাইড্রোজেন বোমাতে কি হয়? দুটো ডয়টেরিয়াম হাইড্রোজেন বিক্রিয়া করে এবং তৈরি করে কে? হিলিয়াম তৈরি করে। কি তৈরি করে? হিলিয়াম তৈরি করে এবং বিপুল পরিমাণের শক্তি তৈরি হয়। ঠিক আছে, এবং নিউট্রন তৈরি হয়। তো নিউক্লিয় সংযোজনের মাধ্যমে বা নিউক্লিয় ফিউশনের মাধ্যমে হাইড্রোজেন বোমা তৈরি হয়। ঠিক আছে, এবং পরমাণু বোমা হচ্ছে কি? নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয় ফিশন। নিউক্লিয় সংযোজন যেটা হাইড্রোজেন বোমাতে ঘটে, সেই সেম প্রক্রিয়া কিন্তু আমাদের সূর্যেও ঘটে। কেন? সূর্যে বিপুল পরিমাণে ডয়টেরিয়াম হাইড্রোজেন থাকে এবং এই কি হয়? এই সূর্যতে নিউক্লিয় সংযোজন ঘটে এবং দিন দিন সূর্য কি হচ্ছে? নিষ্ক্রিয় হচ্ছে। ডয়টেরিয়াম হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি হচ্ছে। ডয়টেরিয়াম হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি হচ্ছে। এখনো আমাদের অর্ধেকও ডয়টেরিয়াম হাইড্রোজেন শেষ হয়নি। ঠিক আছে, এখানে বলবো যে এখনো যদি বলা হয় সূর্যে কোন মৌল সর্বাধিক, তো অবশ্যই সর্বাধিক হবে কে? হাইড্রোজেন। সূর্যে কোন মৌল সর্বাধিক আছে? হাইড্রোজেন সর্বাধিক আছে। আর মৌল যুগল বললে কি বলবে? মৌল যুগল বললে বলবে হাইড্রোজেন এবং হিলিয়াম। ঠিক আছে, হাইড্রোজেনটাই হিলিয়ামে রূপান্তর হচ্ছে। দেখো ওটাই দিয়েছি, কোন মৌল সূর্যে সর্বাধিক, তো উত্তর কি হবে? হাইড্রোজেন। কিন্তু মৌল যুগল বললে হবে হাইড্রোজেন এবং হিলিয়াম। হাইড্রোজেনটাই হিলিয়ামে রূপান্তর হচ্ছে। ঠিক আছে, অপশানে দিয়ে দেবে হাইড্রোজেন অক্সিজেন, হাইড্রোজেন নাইট্রোজেন, এভাবে অপশান থাকবে। তো হাইড্রোজেন হিলিয়াম হবে। ঠিক আছে, তো পরে একটা প্রশ্ন দিয়ে দেখো যে হিরক, গ্রাফাইট, গ্যাস কার্বন এরা কি? এটা WBCS পরীক্ষায় পড়েছিল। তো অপশানে দিয়েছিল অ্যালোটোপ, আইসোটোপ, আইসোবার, এগুলো দিয়েছিল। নামটা শুনে মনে হচ্ছে যেন একটা আইসোটোপ টাইপের, কিন্তু না, এটার বাংলা হচ্ছে অ্যাকচুয়ালি রূপভেদ। তো হিরক, গ্রাফাইট, গ্যাস কার্বন তো এরা কার্বনের রূপভেদ। তো রূপভেদের ইংরেজিটা মনে রাখবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যালোট্রোপ। নেক্সট দেখো আরেকটা দিয়েছি একই রকম টাইপের, অক্সিজেন এবং ওজোন হচ্ছে পরস্পরের কি? অ্যালোট্রোপ বা রূপভেদ। তারপরে দেখো প্রশ্ন বলছে ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করার জন্য ব্যবহার করা হয় তেজস্ক্রিয় কোবাল্ট, যেটা বলে রেডিওথেরাপি। রেডিওথেরাপিতে কি দেওয়া হয়? কোবাল্টটাই বেশি ইউজ হয়। ঠিক আছে, এছাড়া কি ইউজ হয়? তেজস্ক্রিয় রেডিয়ামটাও ইউজ হয়। ঠিক আছে, পরীক্ষায় বেশি এই কোবাল্টটাই আসে। থাইরয়েডের চিকিৎসায় তেজস্ক্রিয় আয়োডিন ব্যবহার করা হয়। আয়োডিনের অভাবে যে রোগটা হয় সেটা হচ্ছে গলগণ্ড বা গয়টার। ঠিক আছে, নেক্সট দেখো রক্তের ক্যান্সার বা মস্তিষ্কের চিকিৎসায় যেটা ব্যবহার করা হয় তেজস্ক্রিয় ফসফরাস ইউজ করা হয়। তারপর দেখো কি বলেছি যে তরল ধাতু। ধাতুরা অ্যাকচুয়ালি কেমন হয়? ধাতুরা কঠিন হয়। ধাতুরা কঠিন হয়, ভারী হয়। ঠিক আছে, কিন্তু এখানে প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তরল ধাতু। তরল ধাতু হচ্ছে পারদ। সেই পারদকে কি বলা হয়? কুইক সিলভার বলা হয়। প্রশ্ন পড়ে কুইক সিলভার কাকে বলে? পারদকে বলে। এবং তরল যে অধাতু, অধাতুরা কিন্তু তিনটে হতে পারে, কঠিন,
তরল, গ্যাসীয় তিনটেই হতে পারে। তো তরল যে অধাতু সেটা কিন্তু হচ্ছে ব্রোমিন। ঠিক আছে, এই দুটো প্রশ্ন খুব পরীক্ষায় আসে। তরল ধাতু বললে পারদ হবে, তরল অধাতু বললে ব্রোমিন হবে। তো এখনই বললাম যে ধাতুরা কেমন হয়, ধাতুরা কঠিন হয়। তো তরল ধাতু হচ্ছে পারদ। তো উষ্ণ প্রধান দেশে তরল অবস্থায় পাওয়া যায় এমন দুটি ধাতু, যেটা হচ্ছে গ্যালিয়াম এবং সিজিয়াম। কেন উষ্ণ প্রধান দেশে তরল অবস্থায় পাওয়া যায়? কারণ এরা নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট, কম তাপমাত্রাতে এরাই গলে যায়। এই কারণে উষ্ণ প্রধান দেশে গ্যালিয়াম এবং সিজিয়াম কি তরল অবস্থায় পাওয়া যায়। ঠিক আছে, কারণ এরা নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট। পরীক্ষায় পড়তে পারে কোন ধাতু নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট, তো এখানে গ্যালিয়াম সিজিয়াম দিতে পারে। বা অপশানে পারদ না দিয়ে বলতে পারে যে নিচের কোনটি তরল ধাতু, সেক্ষেত্রেও কিন্তু গ্যালিয়াম সিজিয়ামকেও অ্যান্সার করা যেতে পারে। অপশানটা দেখে তোমাকে বিচার করতে হবে। অবশ্যই তরল ধাতু হচ্ছে পারদ, কিন্তু উষ্ণ প্রধান দেশে তরল অবস্থায় পাওয়া যায় সেটা হচ্ছে গ্যালিয়াম সিজিয়াম। ঠিক আছে, আর এখনই বললাম যে অধাতু কেমন হয়। অধাতু কঠিন, তরল, গ্যাসীয় তিনটে হতে পারে। তার মধ্যে তরল অধাতু হচ্ছে ব্রোমিন, এবং কঠিন অধাতু এটাও পরীক্ষায় পড়েছে, এটাও খুব পড়ে পরীক্ষায়। ঠিক আছে, সেটা মনে রাখবে কার্বন এবং সালফার। এখন আমরা আলোচনা করব যে সবচেয়ে হালকা ধাতু, অধাতু এবং ভারী। তো সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম, হালকা ধাতুকে লিথিয়াম। এবং দেখো বলেছি যে হালকা অধাতুকে সে হচ্ছে কিন্তু হাইড্রোজেন। মৌলকে তিন ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ধাতু, একটা অধাতু এবং আর একটা হচ্ছে ধাতু কল্প, তিনটে ভাগ। ঠিক আছে, তার মধ্যে ধাতুদের মধ্যে হালকা বললাম, একটু আগে বললাম, সেটা হচ্ছে লিথিয়াম। অধাতুদের মধ্যে হালকা হচ্ছে কে? হাইড্রোজেন। এবং এদের দুজনের মধ্যে হালকা সেটাই তো মৌল। ঠিক আছে, তাহলে হালকা মৌল যদি বলে সেক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন হবে। ঠিক আছে, তাহলে আমি আবার বলছি, দেখো ধাতুদের মধ্যে হালকা বললে লিথিয়াম হবে, অধাতুদের মধ্যে হালকা বললে হাইড্রোজেন হবে, এবং মৌল বললে সেক্ষেত্রে কিন্তু আর লিথিয়াম বলবে না, বলবে হাইড্রোজেন। কারণ সবার থেকে হালকা সে হচ্ছে কে? হাইড্রোজেন। নেক্সট ভারী ধাতু বললে হবে অসমিয়াম। অসমিয়ামের আর একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে অষ্টযোজী মৌল, মানে আটখানা যোজ্যতা দেখা যায় এক থেকে পরপর 1 2 3 4 করে 8 পর্যন্ত 8টা যোজ্যতাই দেখাতে পারে সে অসমিয়াম, তার জন্য একেবারে অষ্টযোজী মৌল। এরকমই যোজ্যতা যেমন 5টা দেখতে পাওয়া যায় নাইট্রোজেনের কিন্তু 5টা যোজ্যতা দেখা যায়, 1 2 3 4 5। ঠিক আছে, তো দেখো তাহলে ভারী ধাতু কি হলো? অসমিয়াম। ভারী অধাতু কি বলবে? ভারী অধাতু হচ্ছে আয়োডিন। ঠিক আছে, নেক্সট দেখো মৃদু তাপ ও তড়িতের সুপরিবাহী ধাতু। ধাতুরা কেমন হয়? ধাতুরা কিন্তু তাপ ও তড়িতের পরিবাহী হয়, কিন্তু মৃদু তাপ ও তড়িতের পরিবাহী সে কিন্তু বিসমাথ। ধাতু এবং অধাতুর যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের ব্যতিক্রম থেকেই প্রশ্ন পরীক্ষায় পড়ে। ঠিক আছে, আসলে ধাতুরা হয় তাপ ও তড়িতের পরিবাহী হয়, কিন্তু মৃদু পরিবাহীকে সে বিসমাথ। তো এই বিসমাথ দিয়ে বলি এটা কিন্তু ধাতু গল্পের মধ্যে অনেক সময় ভরা থাকে। ঠিক আছে, আমি পরে আবার আলোচনা করব। নেক্সট দাও কি বলেছেন, তাপ ও তড়িতের সুপরিবাহী অধাতুরা কিন্তু তাপ ও তড়িতের কুপরিবাহী হয় বা মৃদু পরিবাহী হয়, কিন্তু এক্ষেত্রে দেখো কি বলেছি, তাপ ও তড়িতের সুপরিবাহী অধাতু, সেটা কি হবে? গ্রাফাইট। খুব পরীক্ষাতে আসে। ঠিক আছে, নেক্সট এটাও পরীক্ষায় পড়েছে, WBCS এর পরীক্ষায় পড়েছে। তাপের পরিবাহী কিন্তু তড়িতের অপরিবাহী, তাপের পরিবাহী তড়িতের অপরিবাহী, সেটা কিন্তু হচ্ছে কে? হীরক। নেক্সট তড়িৎ ঋণাত্মক অধাতু এবং বিজারক অধাতু, সে কে? হাইড্রোজেন। আসলে অধাতুরা কিন্তু ধনাত্মক হয়, অধাতুরা কেমন হয়? ধনাত্মক হয়। ঠিক আছে, কিন্তু তড়িৎ ঋণাত্মক অধাতু যদি বলা হয় সে কিন্তু কি? হাইড্রোজেন। নেক্সট দেখো দুষ্টু মৌল কাকে বলে? এই হাইড্রোজেনকেই বলা হয়। ঠিক আছে, নেক্সট দেখো বলেছি ধাতুকল্প। এটার কথাই বলছিলাম যে এমনিতে ধাতুকল্প বলতে বোঝায় আর্সেনিক আর অ্যান্টিমনি, এই দুটোই হচ্ছে ধাতুকল্প। ঠিক আছে, কিন্তু কখনো কখনো এই বিসমাথকেও কিন্তু ধাতুকল্পের মধ্যেও ধরা যায়। অপশানে যদি আর্সেনিক বা অ্যান্টিমনি না পাও সেক্ষেত্রে বিসমাথ অ্যান্সার করবে, কিন্তু বিসমাথকে এমনিতে তুমি ধাতুর মধ্যেই রাখবে। ঠিক আছে, তো তোমরা এই চিহ্নগুলো দেখবে, পরীক্ষাতে কিন্তু চিহ্নগুলো আসে যে নামের সঙ্গে অক্ষরের মিল আছে, নামের সঙ্গে চিহ্নের ডাইরেক্ট মিল আছে, এগুলো পরীক্ষায় খুব কম আসে। যেগুলো মিল নাই, যেমন ধরো এখানে অ্যান্টিমনিতে এসবি আছে, এটা ইম্পর্টেন্ট। পটাশিয়াম যেমন কে দিয়ে পটাশিয়াম, মনে হবে স্যার পটাশিয়াম তো পি হতে পারে,
কিন্তু কে দিয়ে পটাশিয়ামকে চিহ্নিত করা হয়, এইগুলোই বেশি পরীক্ষায় আসে। তো এই ধরনের চিহ্নগুলো তোমরা একটু দেখো। নিষ্ক্রিয় মৌল কটি আছে? নিষ্ক্রিয় মৌল কিন্তু 6টি আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, রেডন আর ক্রিপ্টন। এই নিষ্ক্রিয় মৌলগুলোর মধ্যে যদি বলা হয় সর্বাধিক কে আছে, নিষ্ক্রিয় মৌলগুলোর মধ্যে সর্বাধিক কিন্তু আছে আর্গন, ঠিক আছে। এবং ভারী গ্যাস যদি বলে, শুধু নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে নয়, যত গ্যাস আছে তার মধ্যে ভারী গ্যাস যদি বলা হয় তাহলে সে কিন্তু রেডন, সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস এবং কেমন তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস। তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে কিন্তু রেডন, এবং যত গ্যাস আছে সেই গ্যাসগুলোর মধ্যে কিন্তু ভারী, সে হচ্ছে রেডন। নেক্সট, তারপরে 3টে ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া হয়েছে যে ভূপৃষ্ঠে সর্বাধিক মৌল কোনটি আছে? মৌল বললে ভূপৃষ্ঠে অক্সিজেন, কিন্তু ভূপৃষ্ঠে যদি ধাতু বলে, ধাতু বললে কিন্তু অ্যালুমিনিয়াম। এটা পরীক্ষাতে পড়েছে, পিভিএসআরেই পড়েছে, দেখবে পিভিএসআর আলোচনা করেছি, সেখানে পেয়ে যাবে। এবং বায়ুতে সর্বাধিক কোনটি আছে? সেটা নাইট্রোজেন, সবাই জানো। এবং মহাবিশ্বে সর্বাধিক যদি বলা হয় সেক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন। সবচেয়ে নমনীয় ধাতু, এটা উত্তর কী হবে? সোনা। তো এমনিতে পৃথিবীতে মোট মৌল যদি বলা হয়, মোট মৌল কিন্তু 118টি মৌল আছে। এর মধ্যে পৃথিবীতে স্বাভাবিক মৌল যদি বলা হয় তাহলে 92টি স্বাভাবিক মৌল, এবং 92তম জায়গায় কিন্তু আছে ইউরেনিয়াম। ইউরেনিয়াম মনে রাখবে, এটা পরীক্ষাতে পড়ে, ঠিক আছে। ইউরেনিয়াম কততম? 92তম, বা এর প্রোটন সংখ্যা 92। এবং কৃত্রিম মৌল কতগুলো আছে? 26টি। মানে 92-এর পরে যত মৌল 26খানা সবই কিন্তু কৃত্রিম, এইগুলোকে বলা হয় ইউরেনিয়াম উত্তর মৌল, ঠিক আছে। ইউরেনিয়ামের পরে আছে, তার জন্য ইউরেনিয়াম উত্তর মৌল বলা হয়। এবং প্রত্যেকটাই কিন্তু তেজস্ক্রিয়, যতগুলোই তৈরি করা হয়েছে সবগুলো কিন্তু তেজস্ক্রিয়। নেক্সট দেখো বলেছি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষাতে প্রায় আসে, তড়িতের অর্ধপরিবাহী। তড়িতের অর্ধপরিবাহী হচ্ছে সিলিকন এবং জার্মেনিয়াম। এই জার্মেনিয়ামটাই দেখো ট্রানজিস্টারে ব্যবহার করা হয়। কোথায় ব্যবহার করা হয়? ট্রানজিস্টারে। এটাও পরীক্ষাতে পড়েছে। মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু যদি বলা হয় সেটা হবে কিন্তু তামা, ঠিক আছে। নাইট্রোজেনের কটি যোজ্যতা? এখানে বললাম 5টি যোজ্যতা, 1 2 3 4 5, ঠিক আছে। এই কারণে নাইট্রোজেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 5 রকম অক্সাইড তৈরি করতে পারে, ঠিক আছে, 5 রকম। নেক্সট দেখো বলেছি বর ধাতু বা নোবেল ধাতু, পরীক্ষায় খুব আসে, এটা দেখে নিও, এই দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। বর ধাতু, নোবেল ধাতু হচ্ছে প্লাটিনাম, সোনা, সিলভার এবং মার্কারি, ঠিক আছে। এবং হ্যালোজেন মৌল যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। অনেক রকমের ধাতুর শ্রেণী আছে, তার মধ্যে এই দুটো বেশি পরীক্ষায় আসে, ঠিক আছে। যেমন ক্ষার ধাতু, ক্ষার মৃত্তিকা ধাতু, চালকোজেন ধাতু, হ্যাঁ। তো এই দুটো বেশি পরীক্ষাতে আসে। অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেনের সঙ্গে হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস মেশানো থাকে, ঠিক আছে, এটা দেখে নিও। এখন আলোচনা করব ধাতু ও খনিজ। তো বলে রাখি, ধাতু, খনিজ এবং সংকট, এই দুটো জায়গা কিন্তু কেমিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ জায়গা। এখান থেকে প্রশ্ন পরীক্ষাতে প্রায় একটা করে আসেই। তো এটা কিন্তু একটাও বাদ দেবে না, যতগুলো আমি লিখেছি প্রত্যেকটাই সাজেশন আকারে লিখেছি, একটাও বাদ দেবে না। দেখো প্রথমে কি বলেছি? সোডিয়াম। সোডিয়ামের চিহ্ন Na। তো সোডিয়াম কোথায় পাওয়া যায়? খাদ্য লবণে পাওয়া যায়, এবং খাদ্য লবণের সংকেতটাও কিন্তু পড়বে, ঠিক আছে। খাদ্য লবণের সংকেত হচ্ছে NaCl। এছাড়া দেখো কি দিয়েছে আরো? বোরাক্স বা সোহাগা। বোরাক্স বা সোহাগা। এবার হচ্ছে চিলি, সল্ট, বিটার। সল্ট আছে, সল্ট মানে লবণ, এটা মনে রাখবে। নেক্সট ধরো দিয়েছি ক্যালসিয়াম। ক্যালসিয়ামের চিহ্ন মনে রাখবে Ca। ক্যালসিয়াম মানে Ca। প্রথমে একটা লক্ষ্য করো জিনিস, যেটা হচ্ছে ডলোমাইট। এই ডলোমাইট দেখতে পাচ্ছ দু জায়গায় আছে। এই ডলোমাইট থেকে কিন্তু কি পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ? ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম দুটোই। তাই ডলোমাইট আকরিকটা কার কার? ক্যালসিয়ামের এবং ম্যাগনেসিয়ামের, ঠিক আছে। এরপর দেখো ক্যালসিয়াম আরও কি আছে? চুনা পাথর, পরীক্ষায় খুব আসে। চুনা পাথর, মার্বেল বা ক্যালসাইট, একই নাম। তার সংকেতটাও মনে রাখবে CaCO3, ক্যালসিয়াম কার্বনেট। এর নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এবং পরীক্ষাতে যেটা আরও আসে সেটা হচ্ছে জিপসাম। এটা প্রায় পরীক্ষাতে আছে, জিপসাম মনে রাখবে। এছাড়া আরও আছে, সেটা হচ্ছে ফ্লুওস্পার। এটা ফয়ে লয়ে হচ্ছে, ঠিক আছে, টাইপিংয়ে হচ্ছিল না। নেক্সট দেখো ম্যাগনেসিয়াম, তার মধ্যে একটা বলে দিলাম যে ডলোমাইট। এবং আর একটা টার্ম ভালো করে দেখো করো যে ম্যাগনেসাইট। ম্যাগনেসিয়ামের একটা আকরিক হচ্ছে ম্যাগনেসাইট, এবং কিছুক্ষণ পরে আলোচনা করব, দেখবে লোহার ক্ষেত্রে থাকে ম্যাগনেটাইট, এখানে ট থাকে, ঠিক আছে। তো ভালোভাবে মনে রাখবে, ম্যাগনেসিয়ামের একটা আকরিক হচ্ছে ম্যাগনেসাইট, কিন্তু যদি লোহার বলে বা আয়রনের বলে সেক্ষেত্রে কিন্তু একটা আকরিক পাবে ম্যাগনেটাইট।
এবং তারপরে একটা দেখো দেওয়া আছে কার্নালাইট, এখানে ডটা এখানে না হয়ে রেপ থাকবে, ঠিক আছে, কার্নালাইট, এটাও পরীক্ষাতে আসে, তিনটে ইম্পর্টেন্ট। নেক্সট দেখো জিঙ্ক, জিঙ্কটা দেখবে প্রিভিয়াস এর পরীক্ষায় পড়েওছে, ক্যালামাইন, কারাকরিক, জিঙ্কের। এছাড়া মনে রাখবে জিঙ্ক ব্লেন্ড, জিঙ্ক ব্লেন্ডটা অপশনে থাকবে না, জিঙ্ক নামে তুমি বুঝতে পেরে যাবে, তার জন্য এই নামটা থাকবে, ঠিক আছে, স্প্লেরোরাইট। জিঙ্ক দিয়ে বেশি থাকে সেটা হচ্ছে ক্যালামাইন। সোনা দিয়ে দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাকুরেট দিয়েছি, সেটা হচ্ছে অরিক্লোরাইড, এবং এর সংকেতটাও পড়বে AuCl3, এবং সোনার চিহ্নটাও দেখবে Au। নেক্সট দেখো অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের হচ্ছে রুবি, কোরান্ডাম বা টোপাজ, এর চিহ্নটা দেখবে Al2O3। এবং সব থেকে পরীক্ষা এটা বেশি আসে সেটা হচ্ছে বক্সাইট, বক্সাইট কারাকরিক, বক্সাইট কারাকরিক অ্যালুমিনিয়ামের, এটা পরীক্ষাতে প্রায় আসে। এরপর দেখো দিয়েছে মাইকা বা অভ্র, চীনামাটি, কেওলিন, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, একটাও কিন্তু বাদ দেওয়ার মতো নয়। তারপর দিয়েছি ক্রায়োলাইট, ফেলসফার এবং হচ্ছে জিপসাইড। এখানে যেগুলো আমি দিয়েছি সাজেশন আকারে দিয়েছি, এরপরে হয়তো আরও 2-3টে করে পেতে প্রত্যেকটার, সেগুলো কিন্তু বাদ দিয়ে দিয়েছি, এখান থেকে সাজেশন করতে হবে না, প্রত্যেকটাই পরীক্ষার আসার মতোই আছে। নেক্সট দেখো কপার, কপারের চিহ্ন হচ্ছে Cu, ঠিক আছে। তো কপারের আরেকটা নাম কিন্তু কি তামা, তামা মানেই কপার, অনেকে এটা হয়তো জানে না, তামা মানেই কিন্তু কপার, ঠিক আছে। তো কপারের আকরিক হচ্ছে কপার পাইরাইটিস, এটা অপশনে দেবে না, কপার দিয়ে নাম দেবে না, দেবে কোনটা দিয়ে, চালকো পাইরাইটিস। তাহলে ইম্পর্টেন্ট টার্ম কোনটা, চালকো, এই চালকো দিয়ে টার্মটা দেবে, ঠিক আছে, চালকো পাইরাইটিস, চালকোসাইট বা ম্যালাকাইট, কিউফাইট। নেক্সট দেখো আয়রন দিয়েছি, আয়রনের চিহ্ন হচ্ছে Fe, এবং আয়রনের 4টে আকরিক দিয়েছি, দেখো খুব সুন্দর, 4টেই পড়তে হবে, ম্যাগনেটাইট, হিমাটাইট, সিডারাইট, লিমোনাইট, 4টেই ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট ইউরেনিয়াম, ইউরেনিয়ামের চিহ্ন এক্ষুনি বললাম যে ইউ, এবং এই ইউরেনিয়ামের সব থেকে গুরুত্বপূর্ণ আকরিক হচ্ছে পিচ ব্লেন্ড, পরীক্ষাতে প্রায় আসে পিচ ব্লেন্ড, ঠিক আছে। পটাশিয়াম, পটাশিয়ামের যে আকরিক সেটা হচ্ছে সিলভাইট, এই সিলভাইট নাম দেখে অনেকে সিলভার করে নেবে, তো সিলভাইট কিন্তু কার আকরিক, সিলভাইট হচ্ছে পটাশিয়ামের আকরিক, এবং পটাশিয়ামের চিহ্নটা দেখো এখনই বললাম, পটাশিয়ামের চিহ্ন হচ্ছে K, এবং তারপরে দেখো দিয়েছে এটা রেপ বাদ দাও, বাদ দাও, রেপ করলাম কার্নালাইট, এই কার্নালাইট কিন্তু পটাশিয়ামের আকরিক, এই কার্নালাইট কিন্তু এখনই বললাম কার আকরিক বললাম, দেখো এখনই বললাম কার্নালাইট হচ্ছে কার আকরিক, ম্যাগনেসিয়ামের আকরিক কার্নালাইট। কার্নালাইট আকরিকটা দেখতে পাচ্ছ যে ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম দুজনেরই আকরিক। এছাড়া আরও একটা দিয়েছি সেটা সোডা বা নাইট্রাইট। নেক্সট দেখো দিয়েছি লেড, লেডের চিহ্ন দেখতে হবে, লেড, লেড হচ্ছে Pb, বা লেডকে কি বলে, সীসা। তো লেডের আকরিক হচ্ছে গ্যালেনা, এবং আরটা আছে লিথার্জ, র না হয়ে রেপ দিবে, ঠিক আছে, লিথার্জ। এবং সিলভার যার চিহ্ন হচ্ছে Ag, তারও কিন্তু আকরিক হচ্ছে গ্যালেনা। তাহলে গ্যালেনা আকরিক কার কার, লেডের এবং সিলভারের, দুজনেরই আকরিক। এখন আলোচনা করব ধাতু সংকর, এটাও খুব ইম্পর্টেন্ট। তো দেখো বলেছি প্রথমে পিতল বা ব্রাশ, তো পিতল বা ব্রাশ হচ্ছে কার আকরিক, তামা ও দস্তা, তামা দস্তা মিলে হচ্ছে পিতল, ঠিক আছে। তো এখানে দিয়েছে দেখো তামা মানে হচ্ছে কিন্তু কপার বা Cu সংকেত চিহ্ন, এবং দস্তা মানে কিন্তু হচ্ছে জিঙ্ক, সেটা হচ্ছে জেটিন। তামা দস্তা না হয়ে এখানে দিতে পারে কপার এবং জিঙ্ক, ঠিক আছে। নেক্সট দেখো কাঁসা দিয়েছি, কাঁসা বা বেল মেটাল, এটা হচ্ছে তামা ও টিন, টিনের চিহ্নটা দেখবে, টিন কিন্তু Sn, অনেক সময় চিহ্ন করেও অপশানে দিয়ে দিতে পারে। এবং ব্রোঞ্জ দেখো, ব্রোঞ্জ হচ্ছে তামা, টিন দুটোই একই দিয়েছি বটে, কিন্তু এই ব্রোঞ্জে সামান্য 2% মতো কি থাকতে পারে, জিঙ্ক থাকতে পারে, ঠিক আছে, জিঙ্ক 2% থাকতে পারে। অপশানের উপর দেখে তোমাকে বিচার করতে হবে, কাঁসার ক্ষেত্রে তামা টিন, ব্রোঞ্জের ক্ষেত্রেও তামা টিন, কিন্তু 2% পার্থক্য করতে চাইলে বলবো যেখানে 2% জিঙ্ক থাকে। নেক্সট দেখো জার্মান সিলভার, জার্মান সিলভার হচ্ছে তামা দস্তা এবং নিকেল, তো জার্মান সিলভারে কিন্তু সিলভার থাকে না, ভাইটাল পয়েন্ট, ঠিক আছে। নেক্সট দেখো ডুরালোমিন, ডুরালোমিন হচ্ছে কার কার সংকর, অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ হচ্ছে Mn, ম্যাগনেসিয়াম হচ্ছে Mg। তো উড়োজাহাজের কাঠামোতে কিন্তু এটা ব্যবহার করা হয়, ডুরালোমিন, ডুরালোমিন উড়োজাহাজের কাঠামোতে ব্যবহার করা হয়। ডুরালোমিন যদি অপশানে না পাও তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যালুমিনিয়ামটাও লেখা থাকতে পারে, উড়োজাহাজের কাঠামোতে কোনটি ব্যবহার করা হয়, সেক্ষেত্রে কিন্তু অপশানে অ্যালুমিনিয়ামও থাকতে পারে, ডুরালোমিন না থাকলে অ্যালুমিনিয়াম অ্যান্সার হবে। নেক্সট ধরো বলেছি স্টেনলেস স্টিল, যেটাকে বলে কলঙ্কবিহীন ইস্পাত, ঠিক আছে। এটা কার কার সংকট দেখো, লোহা, ক্রোমিয়াম,
কার্বন এবং নিকেল, এই চারটি জিনিসের সংকর হচ্ছে স্টেনলেস স্টিল বা কলঙ্কবিহীন ইস্পাত। এর ব্যবহারটা পরীক্ষায় বেশি পড়ে, ব্যবহারটা দেখবে শল্য চিকিৎসার যন্ত্রপাতির তৈরি ক্ষেত্রে এর ব্যবহার করা হয়, ঠিক আছে, শল্য চিকিৎসার যন্ত্রপাতিতে। নেক্সট দেখো কি বলেছি, অ্যালনিকো। অ্যালনিকো কার সংকর? লোহা, নিকেল, অ্যালুমিনিয়াম এবং কোবাল্টের, ঠিক আছে। কৃত্রিম চুম্বক প্রস্তুতিতে কিন্তু এটা ব্যবহার করা হয়, এরও ব্যবহারটা দেখবে, এগুলোর ক্ষেত্রে ব্যবহার বেশি আসে। প্রথম যে 5টা আলোচনা করলাম সেখানে সংকর আসে, আর এই 3টের ক্ষেত্রে বেশি ব্যবহারটাই বেশি আসে, ঠিক আছে। নেক্সট দেখো বলেছি রংঝাল বা কমন সোল্ডার। এটা হচ্ছে সীসা এবং টিনের হচ্ছে সংকর, ঠিক আছে। সীসা টিনের সংকর হচ্ছে রংঝাল বা কমন সোল্ডার। এখানে লিখেও দিয়ে দেখো, সীসা মানে হচ্ছে লেড বা পিবি বলে, হ্যাঁ, অনেকে এটা জানে না, অনেকে ভুল করে দেয়। তো এর কাজ কি? ঝালাইয়ের কাজে এটা ব্যবহার করা হয়, ঠিক আছে, ঝালাইয়ের কাজে। নেক্সট দেখো ফিউজ তার দিয়েছি, ফিউজ তারটা সেম, সীসা এবং টিন, সীসা এবং টিন মিলে হচ্ছে ফিউজ তার। নেক্সট দেখো নাইক্রোম তার। এই নাইক্রোম তার সংকর কার? ক্রোমিয়ামের, নিকেলের এবং লোহার, এই 3টে মিলে হচ্ছে নাইক্রোম তার। নেক্সট 3টে অ্যাসিড দিয়েছি, খুব ইম্পর্টেন্ট অ্যাসিড। একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, যার সংকেত কি? H2SO4, H2SO4, ঠিক আছে। কি বলা হয় একে? রসায়নের রাজা বলা হয় বা অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়, এবং এটা কিন্তু তীব্র জল আকর্ষী, জলের সংস্পর্শে এটা কিন্তু বিস্ফোরণ পর্যন্ত করে দিতে পারে। নেক্সট দেখো দিয়েছি হাইড্রোক্লোরিক অ্যাসিড, যার সংকেত হচ্ছে HCl, একে বলা হয় মিউরিয়েটিক অ্যাসিড, খুবই ইম্পর্টেন্ট, তিনটে ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখবে। নেক্সট নাইট্রিক অ্যাসিড, যেটার সংকেত হচ্ছে HNO3, একে বলা হয় তেজি জল বা অ্যাকোয়াফোর্টিস, ঠিক আছে। এবং এখানে আরেকটা কথা বলে রাখি, অ্যাসিড মানে তার মধ্যে কিন্তু হাইড্রোজেন অবশ্যই থাকবে, এটা পরীক্ষাতে পড়েছিল, অনেকে সেটা বুঝতে পারেনি। অ্যাসিড মানে অবশ্যই তার মধ্যে হাইড্রোজেন থাকবে। তো এখনই বললাম যে অ্যাকোয়াফোর্টিসটা নাইট্রিক অ্যাসিডকে বলা হয় বা তেজ জল, কিন্তু এখানে অ্যাকোয়াফোর্টিস বলছে না অ্যাকোয়ারিজিয়া বলছে, ভালোভাবে কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। তো অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া হচ্ছে কি? দেখো 3 ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে HCl এবং 1 ভাগ নাইট্রিক অ্যাসিড মানে HNO3 এর মিশ্রণ, ঠিক আছে। কি করা হয় দেখো, সোনা, প্লাটিনাম প্রভৃতি বর ধাতুগুলি অম্লরাজে দ্রবীভূত হয়, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। সোনা, প্লাটিনাম মানে বর ধাতু যেগুলো আছে সেগুলো কিন্তু অম্লরাজে দ্রবীভূত হয়। নেক্সট দেখো বলেছি তীব্র অ্যাসিড, সবচেয়ে তীব্র অ্যাসিড হচ্ছে HI, যেটা বলছে হাইড্রো আয়োডিক অ্যাসিড বা হাইড্রোডিক অ্যাসিড বলা হয়, ঠিক আছে, তীব্র অ্যাসিড। এবং দুর্বল যদি অ্যাসিড বলা হয় সেটা হচ্ছে HF হাইড্রোফ্লোরিক অ্যাসিড। আমাদের হ্যালোজেন মৌল যেগুলো লিখেছিলাম একটু আগে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন, এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মক দিক দিয়ে কিন্তু প্রথম। ফ্লোরিন হচ্ছে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল, ঠিক আছে, কে? ফ্লোরিন। এবং সবচেয়ে কম কে? আয়োডিন। এইগুলো যখন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করবে মানে HF, তখন কিন্তু ওদের তীব্রতা, অ্যাসিডের তীব্রতা কিন্তু উল্টো কম হবে, মানে HCl, HBr, HI, সেটাই আমি এখানে লিখে দিয়ে দেখো, মানে তড়িৎ ঋণাত্মকতার দিক দিয়ে বেশি হচ্ছে কিন্তু ফ্লোরিন, আয়োডিন কম, কিন্তু অ্যাসিডের দিক দিয়ে কিন্তু HF হচ্ছে কি? দুর্বল, কিন্তু HI হচ্ছে সব থেকে তীব্র, ঠিক আছে। এবং এখানে বলেও দিয়েছে আরেকটা কথা, দেখো যে সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক মৌল যদি পরীক্ষায় পড়ে মনে রাখবে ফ্যান্সিয়াম বা যেটাকে বলে FR বলে, এটাও তো আসে না, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা, সব থেকে বেশি পরীক্ষায় আসছে। সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল সেটা হচ্ছে কি? ফ্লোরিন, যেটাকে F দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এবং পরে একটা দেখো দিয়েছি পরীক্ষা, এটাও খুব পরে, কার্বলিক অ্যাসিড। কার্বলিক অ্যাসিডের আরেকটা নাম কি? ফেনল। ফেনল মানে কিন্তু কার্বলিক অ্যাসিড, ঠিক আছে, যার সংকেত হচ্ছে C6H5OH। দেখো নেক্সট বলেছি কার্বন কি করে? সমযোজী যৌগ গঠন করে এবং এর যোজ্যতা হচ্ছে 4। সমযোজী যৌগ 2 রকমের যৌগ হয়, এক হচ্ছে তড়িৎযোজী যৌগ এবং একটা হচ্ছে সমযোজী যৌগ, ঠিক আছে। একটু দেখো হালকা বলেও নিচ্ছি, ধরো Na আর Cl, এই সোডিয়ামের লাস্টের কক্ষপথে 1টা ইলেকট্রন থাকে এবং ক্লোরিনের লাস্টের কক্ষপথে 7টা ইলেকট্রন থাকে, ঠিক আছে। তার মানে এর 1 কম থাকে এবং এর 1 বেশি থাকে, তাই বেশিটা কি করবে? একে দিয়ে দেবে, তাহলে কি হয়ে যাবে? এরা দুজন নিষ্ক্রিয় অবস্থায় চলে যাবে। বিক্রিয়াতে সবাই চায় যে সবাই নিষ্ক্রিয় অবস্থায় যেতে, তো এই ক্ষেত্রে যে বিক্রিয়াটা হবে সেটা হচ্ছে NaCl, Na প্লাস হয়ে যায় এবং Cl মাইনাস হয়ে যায়, ঠিক আছে। আর হাইড্রোজেন আর Cl যদি হয়, হাইড্রোজেনেরও কি বলবে? হাইড্রোজেন বলবে আমার 1টা কম আছে, আর ক্লোরিনও বলবে আমার 1টা কম আছে।
দুজনেরই কম আছে, তখন কি করে এস এও একটা ইলেকট্রন দেবে, এও একটা ইলেকট্রন দেবে, নিয়ে জোড় তৈরি করে, নিয়ে এই দুটোকে দুজনেই ব্যবহার করবে। এইটাকেই বলে সমযোজী যৌগ। এটা তড়িৎযোজী, এটা সমযোজী। তো ডিটেলস ক্লাস পরে দেবো এই ব্যাপারে, এখন আমি এই ডিটেলস দিচ্ছি না। ডিটেলস ক্লাস করতে গেলে অনেক সময় লাগবে, এটা 60টি ব্যাপারে ক্লাস চলছে, তোমাদের পরে আমি ডিটেলস ক্লাস এগুলো দেবো। তো কার্বন কি করে, কার্বন সমযোজী যৌগ গঠন করে এবং যোজ্যতা হচ্ছে 4। নেক্সট দেখো কার্বনের শ্রেণী। তো সব থেকে কম মানের কার্বন পাওয়া যায় সেটা হচ্ছে কিন্তু পিট, এবং তারপরে যদি বলি সেটা হচ্ছে লিগনাইট এবং বিটুমিনাস, তারপর হচ্ছে অ্যান্থ্রাসাইট। সব থেকে উৎকৃষ্ট মানের কার্বন পাওয়া যায় বা কয়লা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যান্থ্রাসাইট, প্রায় 96% মতো পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট দেখো বলেছি যে কার্বনের রূপভেদ। কার্বনের কিন্তু রূপভেদ দুরকম পাওয়া যায়, একটা হচ্ছে নিয়তকার এবং একটা হচ্ছে অনিয়তকার। নিয়তকারদের মধ্যে হচ্ছে হিরক, গ্রাফাইট এবং হচ্ছে ফুলারিন, এবং অনিয়তকারদের মধ্যে হচ্ছে অঙ্গার বা ঝুল বা পোষাকালি। ঠিক আছে, তারপর দেখো হিরক নিয়ে দেখো বলেছি। হিরক কি, হিরক থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় পড়ে। হিরকের ওজন কিসে প্রকাশ করা হয়, এটা কিন্তু ক্যারেট এককে প্রকাশ করা হয়। ঠিক আছে, ক্যারেট। 1 ক্যারেট সমান কি 0.2 গ্রাম, গ্রামে বললে 0.2 এবং মিলিগ্রামে বললে কিন্তু 200 মিলিগ্রাম। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষাতে আসে। নেক্সট দেখো বলেছি হিরকের প্রতিসারাঙ্ক হচ্ছে 2.42। তারপর দেখো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যে এক্স রশ্মি হিরকের মধ্য দিয়ে যেতে পারে না, কিন্তু কৃত্রিম হিরক বা কাঁচের ভিতর দিয়ে কিন্তু যেতে পারে। তো মানে এক্স রশ্মি দিয়ে তুমি একটা আসল হিরে না নকল হিরে কিন্তু সেটা বোঝা যায়। নেক্সট দেখো কি বলেছি, কালো রঙের হীরক একে বলা হয় কার্বোনেডো। কাঁচ, রত্না, মূল্যবান পাথর এগুলো কাটার কাজে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে কাঁচ কাটে কি দিয়ে, কাঁচ কিন্তু কাটা হয় এই কালো রঙের হিরে দিয়ে কাটানো হয়। ঠিক আছে, নেক্সট দেখো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আগেও বলেছি এটা, গ্রাফাইট এবং গ্যাস কার্বন কি তাপ ও তড়িতে কিন্তু সুপরিবাহী। এটা ধাতু অধাতু যখন পড়ালাম তখনই বলেছিলাম যে গ্রাফাইট হচ্ছে একটা অধাতু যেটা কিন্তু তাপ ও তড়িতের সুপরিবাহী। এবং এই গ্রাফাইট এবং গ্যাস কার্বনের ব্যবহার দেখো পারমাণবিক চুল্লিতে, ব্যাটারি প্রস্তুতিতে এবং পেন্সিলের সিজ তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার রূপে কিন্তু এগুলো ব্যবহার করা হয়। ইম্পর্টেন্ট ব্যবহার এগুলো দেখে নিও। ফুলারিন, ফুলারিন কি বলছে, কার্বনের বিশুদ্ধতম রূপভেদ এবং এটি হচ্ছে অতি পরিবাহী। ঠিক আছে, নেক্সট ধরো বলেছি অস্থি অঙ্গার। এই অস্থি অঙ্গারটা কি দেখো কি বলেছে, আইভরি ব্ল্যাক নামক কালো রঙের কাজল এবং চিনি শোধনে ব্যবহার করা হয়। ঠিক আছে, তো চিনি শোধনে কি ব্যবহার করা হয়, অস্থি অঙ্গার ব্যবহার করা হয়। আইভরি ব্ল্যাক নামক কালো রঙের যে কাজল সেটাতে কিন্তু অস্থি অঙ্গার ব্যবহার করা হয়। অস্থি অঙ্গার বলতে একটা অস্থিকে উচ্চ তাপে পোড়ানো হয়, তারপরে যেটা পাওয়া যায় সেটাকেই বলছে অস্থি অঙ্গার। ঠিক আছে, নেক্সট দেখো কঠিন CO2, CO2 মিস হয়ে গেছে, কঠিন CO2 কার্বন ডাইঅক্সাইড। কঠিন কার্বন ডাইঅক্সাইডকে শুষ্ক বরফ বলা হয়। ঠিক আছে, কঠিন কার্বন ডাইঅক্সাইডকে শুষ্ক বরফ বলা হয়। এটা কি হিমায়ক রূপে মাছ, মাংস, সবজি সংরক্ষণে ব্যবহার করা হয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষাতে আসে, কঠিন CO2 কে কি বলা হয়, শুষ্ক বরফ বলা হয়। নেক্সট দেখো সোডা ওয়াটার। এই সোডা ওয়াটারে কি হয় দেখো, উচ্চ চাপে জলের মধ্যে CO2 এর দ্রবণ। ঠিক আছে, উচ্চ চাপে CO2 এর দ্রবণ। এই কার্বন ডাইঅক্সাইডটা এখানেই ছিল, মিস হয়ে এখানে চলে এসেছে। যাই হোক, নেক্সট দেখো কি বলেছি, ম্যাগনেসিয়াম ঘটিত আগুন নেভানোর কাছে CO2 ব্যবহার করা হয় না। CO2 দিলে সে আগুনটা আরও জ্বলে উঠবে, কারণ ম্যাগনেসিয়াম এবং CO2 বিক্রিয়া হয়ে অক্সিজেন তৈরি করবে এবং সেই আগুনটা আরও জ্বালিয়ে দেবে। ঠিক আছে, এবং তারপর দেখো কি বলেছি, সোডিয়াম ঘটিত আগুন নেভানোর কাছে জল ব্যবহার করা কিন্তু হয় না। কী ব্যবহার করতে হয় তখন, CO2 ব্যবহার করতে হয়। একই রকম সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করবে এবং অক্সিজেন তৈরি করে নেবে। যেমন নেক্সট কি বলেছে, ওয়াটার গ্যাস। ওয়াটার গ্যাস এবং প্রডিউসার গ্যাস খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে। ওয়াটার গ্যাসে হচ্ছে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণ। কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণটাই হচ্ছে ওয়াটার গ্যাস। এবং প্রডিউসার গ্যাস কিন্তু প্রধানত ওই দুটি, মানে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন। এছাড়া আরও দুটো থাকে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মানে CO2 এবং নাইট্রোজেন NO2। অপশানে 4টেই দিয়ে দিতে পারে। ঠিক আছে, আবার এই দুটো দিয়েও দিতে পারে, সেজন্য 4টেই ভালোভাবে দেখবে। ওয়াটার গ্যাস বললে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন, এবং প্রডিউসার গ্যাস বললে কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন তো থাকবেই, এছাড়া এগুলোও থাকতে পারে, সেগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন। মানে 4টে মিলেই কিন্তু প্রডিউসার গ্যাস। তারপর দেখো দুটো প্রশ্ন দিয়েছি, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, প্রায়ই আসে। ফসফিন, ফসফিনটা হচ্ছে অ্যাকচুয়ালি ফসফরাসের হাইড্রাইড PH3। এটা হচ্ছে পচা মাছের মতো গন্ধ।
তো পরীক্ষায় এটা পড়ে, সেটা হচ্ছে পচা মাছের মতো গন্ধ কার, সেটা কিন্তু ফসফিনের। এবং পচা ডিমের মতো গন্ধ, এটা কিন্তু হাইড্রোজেন সালফাইড, যেটা হচ্ছে H2S। নেক্সট দেখো কি বলেছি, দেশলাই বাক্সে কোন ফসফরাস থাকে, লাল ফসফরাস। 4 রকমের ফসফরাস হয়, যেটা ফসফরাসের রূপভেদ বলতে পারো। তো তার মধ্যে দেশলাই বাক্সে লাল ফসফরাসটা থাকে। এছাড়া কি থাকে, এছাড়া অ্যান্টিমনি সালফাইড থাকে এবং পটাশিয়াম ক্লোরাইড থাকে। ঠিক আছে। নেক্সট দেওয়া বলেছি ইঁদুর মারা বিষ, এটা কী হবে, জিঙ্ক ফসফাইড, Zn3P2। ঠিক আছে। নেক্সট দেওয়া ঘুমের ওষুধ, এটা হচ্ছে পটাশিয়াম ব্রোমাইড, KBr। তারপর দেখো বলেছি এই তিনটে বেশি ইম্পর্টেন্ট, লাস্টের তিনটে। ফটোগ্রাফিক কাজে ব্যবহার করা হয় সিলভার ব্রোমাইড, AgBr, সিলভার ব্রোমাইড। এবং টিয়ার গ্যাস হচ্ছে ব্রোমো অ্যাসিটন, টিয়ার গ্যাস হচ্ছে ব্রোমো অ্যাসিটন। এবং লাফিং গ্যাস হচ্ছে নাইট্রাস অক্সাইড, N2O। এটা বেশি পরীক্ষায় আছে নাইট্রাসটা। নেক্সট দেখো দিয়েছি যে লাইকার অ্যামোনিয়া। লাইকার অ্যামোনিয়া কি, এটা বলবে অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণ, অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণ। এবং এর যদি সংকেত পরীক্ষা আসে তো মনে রাখবে NH4OH। অ্যামোনিয়া হচ্ছে NH3, অ্যামোনিয়া NH3, এবং এর সঙ্গে জলের দ্রবণ তৈরি করছো, তার জন্য সংকেত হয়ে যাচ্ছে NH4OH। লাইকার অ্যামোনিয়া হচ্ছে অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণ। তারপরে আরও দুটো দেহ দিয়েছি, এই দুটো পরীক্ষাতে প্রায়ই আসে। কাপড় কাচার সোডা হচ্ছে সোডিয়াম কার্বনেট, Na2CO3, এবং তার সঙ্গে 10 অণু জল থাকে। এই কারণে এই নামটা অনেক সময় ডেকা হাইড্রেট বলেও লেখা থাকতে পারে। ঠিক আছে, ডেকা মানে 10 অণু, ডেকা হাইড্রেটেড। তো বেকিং সোডা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। বেকিং সোডা খাওয়া যায়, তাহলে মনে রাখবে খাই থেকে বাই, এভাবে মনে রাখতে পারো। ঠিক আছে। তো বেকিং সোডা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, NaHCO3। তারপর ধরে দিয়েছি গ্লোবাল লবণ, এটা হচ্ছে সোডিয়াম সালফেট। এবং কুইক লাইম, এটা খুবই ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় আছে। পোড়া চুনকে বলে কুইক লাইম, যেটা হচ্ছে CaO, ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে। কুইক লাইম কোনটাকে বলা হয়, পোড়া চুনকে বলা হয় CaO, ক্যালসিয়াম অক্সাইড। নেক্সট মিক গ্যাসের ফুল ফর্ম মিথাইল আইসোসায়ানেট। এর কারণে কি হয়েছিল, ভোপালের গ্যাস দুর্ঘটনা ঘটেছিল। তারপর ধরো কি বলেছি যে সাবান প্রস্তুতিতে ব্যবহার করা হয়, সাবান তৈরিতে ব্যবহার করা হয় পটাশিয়াম কার্বনেট, যেটাকে বলা হয় পার্ল আশ। ঠিক আছে। তারপর দেখো জীবাণুনাশক হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, H2O2। এটা যখন কোনো একটা জায়গায় কেটে যায় সেই ক্ষতটা পরিষ্কার করার জন্য এটা দেওয়া হয়। ঠিক আছে, হাইড্রোজেন পারঅক্সাইড, H2O2 জীবাণুনাশক। এবং কীটাণুনাশক হিসাবে হচ্ছে কপার সালফেট, CuSO4। সংকেতটাও পড়বে, এটা ইম্পর্টেন্ট বেশ। তারপর ধরো কি বলেছে কাঁচের দাগ বা নকশা করতে ব্যবহার করা হয়, কাঁচে যে দাগ বা নকশা তৈরি করতে ব্যবহার করা হয় সেটি হচ্ছে হাইড্রোফ্লোরিক অ্যাসিড। সরি, এটা HF হবে, HF হাইড্রোফ্লোরিক অ্যাসিড। নেক্সট ধরো কি বলেছি অক্সি অ্যাসিটিলিন সিকা, যেটা টেম্পারেচার হচ্ছে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড ঝালাইয়ের কাজে লাগে। ঠিক আছে। তরল অক্সিজেন কি হয়, রকেটের জ্বালানি রূপে ব্যবহার করা হয়, তরল অক্সিজেন রকেটের জ্বালানি রূপে ব্যবহার করা হয়। তারপর ধরো কি বলেছি যে হাইড্রোজেনকে অধিশোষণ করতে পারে কারা, প্যালাডিয়াম, প্লাটিনাম, কোবাল, নিকেল। এই ধাতুগুলো কি করতে পারে, হাইড্রোজেনকে অধিশোষণ করতে পারে। নেক্সট দেখো কি বলেছি নাইট্রোলিম কি, নাইট্রোলিম হচ্ছে একটা রাসায়নিক সার। ঠিক আছে। এটা হচ্ছে ক্যালসিয়াম সায়ানাইড এবং কার্বনের মিশ্রণ, ক্যালসিয়াম সায়ানাইড এবং কার্বনের মিশ্রণটা হচ্ছে নাইট্রোলিম, এটা হচ্ছে রাসায়নিক সার। উড়োজাহাজের টায়ারে কি থাকে, হিলিয়াম গ্যাস থাকে। ঠিক আছে, হিলিয়াম গ্যাস। তারপরে খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে জেনন গ্যাসকে কি বলা হয়, স্ট্রেঞ্জার গ্যাস বলা হয়, স্ট্রেঞ্জার গ্যাস। তারপর দেখো কি বলেছি যে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে নিউটনের গতিবেগ কমানোর জন্য মডারেটর হিসাবে কি ব্যবহার করা হয়, ভারী জল বা গ্রাফাইট ব্যবহার করা হয়। এটা খুবই পরীক্ষায় পড়ে। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে নিউটনের গতিবেগ কমানোর জন্য মডারেটর হিসাবে ভারী জল ব্যবহার করা হয়। ঠিক আছে। এবং দেখো কি বলেছি যে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে নিউটন শোষণ করে বিক্রিয়া বন্ধ করার জন্য কন্ট্রোল রড হিসাবে বোরন বা ক্যাডমিয়াম ব্যবহার করা হয়। ঠিক আছে, বোরন বা ক্যাডমিয়াম ব্যবহার করা হয় কি করার জন্য, নিউটন শোষণ করে বিক্রিয়া বন্ধ করার জন্য। যে আদা পেঁয়াজের গন্ধের কারণ কি, এই গন্ধের কারণ হচ্ছে পটাশিয়ামের উপস্থিতি, পটাশিয়ামের কারণে আদা পেঁয়াজের গন্ধ অনুভব করা যায়। তারপর ধরো বলছে সাধারণ যে বাল্ব সেখানে থাকে আর্গন বা নাইট্রোজেন। সাধারণ বাল্বে কি থাকে, আর্গন নিষ্ক্রিয় গ্যাস বা নাইট্রোজেন। ঠিক আছে।
অপশানে অনেক সময় বলে দেয় যে সাধারণ বাল্বে কোন নিষ্ক্রিয় গ্যাস থাকে, অপশানে নাইট্রোজেন থাকলে কিন্তু নাইট্রোজেন তখন আর হবে না, নিষ্ক্রিয় বললে আর্গনটাই হবে, ঠিক আছে। এবং কিন্তু টিউব লাইটে কি থাকে বলছে আর্গনের সাথে পারদ বাষ্প, এটা বেশি ইম্পর্টেন্ট, মনে রাখবে পারদ বাষ্প থাকে। অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন কি? অ্যাসিটিলিন বলছে চেতনানাশক হিসাবে ব্যবহার করা হয় অ্যাসিটিলিন। পলিথিন বা পলিইথিলিন, যেটা আমরা পলিথিন বলি সেটা অ্যাকচুয়ালি পলিইথিলিন, ইথিলিনের পলিমারাইজেশন, ঠিক আছে। নেক্সট দেখো টেফলন, টেফলন হচ্ছে টেট্রাফ্লুরো ইথিলিনের পলিমার। কার পলিমার? টেট্রাফ্লুরো ইথিলিন। এর ব্যবহারটা বেশি আছে টেফলনের। দেখো এটা ডাব্লিউপি পরীক্ষাতে পড়েও ছিল যে উচ্চ তাপমাত্রা সহনশীল হওয়ায় রান্না করার জিনিস তৈরিতে ব্যবহার করা হয়, ঠিক আছে। এটা ডাব্লিউপির যে পরীক্ষাটা রিসেন্ট হলো সেখানেই পড়েছিল। নেক্সট দেখো বলেছি পিভিসি, পিভিসি ফুল ফর্ম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইডের পলিমার, ঠিক আছে। ফুল ফর্মটা দেখবে, পিভিসি হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। নেক্সট দেখো আলিয়া, আলিয়া কীভাবে তৈরি হয়? মিথেন, ফসফিন এবং ফসফরাস ডাইহাইড্রাইডের এই তিনটে জিনিস মিলে কিন্তু আলিয়াটা তৈরি হয়। আলিয়া কি? দেখবে যেখানে আবর্জনা ফেলা হয় সেই সব জায়গাতে মিথেন গ্যাস তৈরির কারণে কি হয়ে যায়, অটোমেটিক আগুন জ্বলে ওঠে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আগুন মিথেন জ্বালায় না, মিথেন আগুন জ্বালায় কে? আগুন জ্বালায় ফসফরাস ডাইহাইড্রাইড P2H4, এ বায়ুর সংস্পর্শে নিজে থেকে জ্বলে ওঠে। তাহলে একটা আবর্জনা ফেলা জায়গাতে সেখানে মধ্যে P2H4 বা ফসফরাস ডাইহাইড্রাইড পাওয়া যায়, তা সেখানে সে বায়ুর সংস্পর্শে নিজে জ্বলে উঠবে এবং সেখানে মধ্যে মিথেন গ্যাস থাকে, অবশ্যই থাকবে। যেখানে আবর্জনা ফেলা হয় সেখানে মিথেন গ্যাস অবশ্যই থাকবে। শুধু মিথেন গ্যাস থাকলে কিন্তু আগুনটা জ্বলে উঠবে না, মানে আলিয়াটা ঘটবে না। এই P2H4 ফসফরাস ডাইহাইড্রাইড থাকার কারণে এ বায়ুর সংস্পর্শে জ্বলে উঠবে এবং তখন মিথেন গ্যাসটা জ্বলতে শুরু করে, ঠিক আছে। তারপর দেখো 5টা জিনিস আলোচনা করেছি খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এক হচ্ছে রেকটিফাইড স্পিড, রেকটিফাইড স্পিড হচ্ছে ইথাইল অ্যালকোহল এবং জলের মিশ্রণ 96% ইথাইল অ্যালকোহল থাকে। এই রেকটিফাইড স্পিডটা অ্যাকচুয়ালি এটা খাওয়া যেতে পারে, ঠিক আছে। কিন্তু মেথিলেটেড স্পিড সেটা কিন্তু খাওয়া যেতে পারে না। দেখো কি কি আছে, ইথাইল অ্যালকোহল আছে, মিথাইল অ্যালকোহল আছে, এটা দিয়ে বেশি পরীক্ষায় আসে যে মিথাইল অ্যালকোহল কোনটার মধ্যে থাকে। মিথাইল অ্যালকোহল থাকে মেথিলেটেড স্পিডে, মতে মতে মিল পাবে ম এবং ম, ঠিক আছে। এছাড়া মেথিলেটেড স্পিডে আর কি হয় দেখো, পেরিডিন আছে, ন্যাপথা আছে এবং কাউকোসিন আছে, প্রত্যেকটাতেই ইথাইল অ্যালকোহল আছে। একমাত্র মেথিলেটেড স্পিডে ইথাইলের সঙ্গে মিথাইল আছে, এভাবে মনে রাখবে। তারপর দেখো কি বলেছি যে পাওয়ার অ্যালকোহল, পাওয়ার অ্যালকোহল হচ্ছে পেট্রোল এবং ইথাইল অ্যালকোহলের মিশ্রণ, এর সঙ্গে কি থাকে, বেনজিনও থাকে। যেটা পাওয়ার অ্যালকোহল দিয়ে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এখন দেখবে বিভিন্ন পেট্রোল পাম্পে তেলগুলো সব পাওয়ার বলছে, পাওয়ার তেল। তাহলে পাওয়ার মানে অ্যাকচুয়ালি পেট্রোলের সঙ্গে এই ইথাইল অ্যালকোহলটা আছে, ঠিক আছে। নেক্সট দেখো অ্যাবসোলুট অ্যালকোহল, অ্যাবসোলুট নাম দিয়ে বুঝতে পারছো মানে সলিড 100% এরকম বোঝাই। তাহলে 100% ইথাইল অ্যালকোহল যদি হয় তাহলে সেটাকে বলে অ্যাবসোলুট অ্যালকোহল, ঠিক আছে। এবং তারপরে একটা দিয়েছে আলাদা একটা দেখো যে উড স্পিড, উড স্পিড হচ্ছে মিথাইল অ্যালকোহল। মিথাইল অ্যালকোহলকে কি বলা হয়, উড স্পিড বলা হয়। এলপিজি, এলপিজির ফুল ফর্ম লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। প্রধানত যেটা থাকে সেটা হচ্ছে প্রোপেন এবং বিউটেন, এই দুটোই মেনলি থাকে, ঠিক আছে। এটা কিন্তু গন্ধহীন, প্রোপেন বিউটেনে কোনো গন্ধই থাকে না, ঠিক আছে। কিন্তু যেটা থাকে সেটা হচ্ছে ইথাইল মার্কাপটেন, এই মিথাইল মার্কাপটেন গন্ধযুক্ত এবং এইটা আছে বলে আমরা বুঝতে পারি যে গ্যাসটা লিক হয়েছে কিনা, ঠিক আছে। আমরা দেখতে পাই যে গ্যাস গন্ধ যাচ্ছে, গ্যাসের গন্ধ নয়, অ্যাকচুয়ালি ইথাইল মার্কাপটেনের গন্ধ, প্রোপেন আর বিউটেনের কোনো গন্ধ নাই। এবং সিএনজি ফুল ফর্ম কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, যেটা হচ্ছে হাইড্রোকার্বনের মিশ্রণ, মেনলি প্রধানত বলতে পারি সেটা হচ্ছে মিথেন, যার সংকেত মনে রাখবে CH4, এবং মিথেনকে কি বলা হয়, মার্স গ্যাস বলা হয়। নেক্সট দেখো বলেছি ক্লোরোফর্ম, ক্লোরোফর্মের ব্যবহার দেখবে এটি চেতনানাশক রূপে ব্যবহার করা হয়। ক্লোরোফর্মের যদি সংকেত পরীক্ষা আছে দেখো CHCl3, এটা ভালো করে দেখবে। এবং ফুল ফর্ম হচ্ছে ট্রাইক্লোরোমিথেন, এটা ইথাইল অ্যালকোহল এবং ব্লিচিং পাউডারের মিশ্রণ, ঠিক আছে। তারপর দেখো দুটো ভালো প্রশ্ন দেওয়া আছে, সেটা হচ্ছে ভিনিগার এবং হচ্ছে ফরমালিন। ভিনিগার কি? ভিনিগার হচ্ছে 10% অ্যাসিটিক অ্যাসিডের দ্রবণ, এটা খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়, ঠিক আছে। অ্যাসিটিক অ্যাসিড দিয়েও পরীক্ষায় থাকতে পারে, অ্যাসিডিক অ্যাসিডও কিন্তু খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়। নেক্সট দেখো ফরমালিন, ফরমালিন কি বলছে, মৃত জীবজন্তুর দেহ সংরক্ষণে ব্যবহার করা হয় এবং কার দ্রবণ, এটা ফর্মালডিহাইডের দ্রবণ, ঠিক আছে। ভিনিগার হচ্ছে অ্যাসিডিক অ্যাসিডের দ্রবণ, ফরমালিন হচ্ছে ফর্মালডিহাইডের দ্রবণ। তারপরে দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা দিয়েছি যে কৃত্রিমভাবে প্রস্তুত প্রথম জৈব যৌগ,
প্রথম জৈব যৌগ কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে সে কিন্তু ইউরিয়া। আর প্রথম কৃত্রিমভাবে তৈরি তন্তু যদি বলে, তন্তু বললে কিন্তু হবে নাইলন। পরে পেয়ে যাবে আবার। নেক্সট দেখো রাবার। রাবার কার পলিমার? আইসোপ্রিন। আইসোপ্রিনের পলিমার হচ্ছে, সেটা হচ্ছে রাবার। নেক্সট খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রায়ই আসে যে ফল পাকাতে ব্যবহার করা হয় কোনটা? ইথিলিন বা অ্যাসিটিলিন। ইথিলিন দিয়েই পরীক্ষায় বেশি আসে। ইথিলিন কি হয়? ফল পাকাতে ব্যবহার করা হয়। ঠিক আছে। সিমেন্টের মূল উপাদান, পরীক্ষাতে খুব আসে এটা। সিমেন্টের মূল উপাদান হচ্ছে জিপসাম। ঠিক আছে। এবং দেখো সিগারেটের লাইটারে কোনটা থাকে? সিগারেটের লাইটারে থাকে গ্যাস, সেটা হচ্ছে বিউটেন গ্যাস। এটাও পরীক্ষাতে প্রায় আসে। ঠিক আছে। এবং কৃত্রিম তন্তু, প্রথম কৃত্রিম তন্তু সেটা হচ্ছে নাইলন, এখনই বললাম। তারপর দেখো কি বলেছি, গ্যালভানাইজেশনে ব্যবহৃত যেটা ধাতু সেটা হচ্ছে কে? জিঙ্ক। এটাও পরীক্ষাতে খুব আসে, ভালো করে দেখবে। তারপর দেখো দাঁতের ফাঁক বন্ধ করতে ব্যবহার করা হয় সিলভার অ্যামালগাম। বিউটি পার্লারে চুল বিন্যস্ত করতে ব্যবহার করা হয় সেটা হচ্ছে সালফার। দেখে নিও। তারপরে দর্পণের প্রলেপ দিতে ব্যবহার করা হয়, এটা ইম্পর্টেন্ট আছে, দেখে নিও। দর্পণের প্রলেপ দিতে ব্যবহার করা হয় সেটা হচ্ছে সিলভার নাইট্রেট। সিলভার নাইট্রেট। তারপর দেখো দু রকমের বৃষ্টি দিয়েছি, একটা হচ্ছে স্বাভাবিক বৃষ্টি। এই স্বাভাবিক বৃষ্টিতে সামান্য পরিমাণে অ্যাসিড থাকে, তার জন্য একটু আম্লিক হয়। এটা হচ্ছে ভুল হয়েছে এটা টাইপিং, কার্বলিক নয়, কার্বনিক অ্যাসিড। ঠিক আছে। H2CO3 জলের সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া হয়ে তৈরি হয় H2CO3, সেটা হচ্ছে কার্বনিক অ্যাসিড। ঠিক আছে। আর কার্বলিক অ্যাসিড সেটা কিন্তু ফেনল, একটু আগে আলোচনা করলাম যে কার্বলিক বললে সেটা হচ্ছে ফেনল, আর এটা কার্বনিক অ্যাসিড H2CO3। এবং যেটা অ্যাসিড বৃষ্টি সেটাতে মেনলি থাকে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডটাই প্রায় 60% পর্যন্ত থাকতে পারে। ঠিক আছে। এবং তারপর দেখো দিয়েছি যে বিগ ব্যাং থিওরি ব্রহ্মাণ্ডের সৃষ্টি বিবিধ করে। বিগ ব্যাং থিওরি কি করে? ব্রহ্মাণ্ডের সৃষ্টি বিবিধ করে। এখন আমরা আলোচনা করব কোলয়েড, কোলয়েডের শ্রেণীবিভাগ। ঠিক আছে। তো দশা কাকে বলে, মাধ্যম কাকে বলে, এবং তার নাম এবং উদাহরণ আমরা আলোচনা করব। দশা মানে কি? যেটা কম থাকবে অ্যাকচুয়ালি। ঠিক আছে। দ্রবণের অ্যাকচুয়ালি এটা কম থাকবে সেটাকে দশা, এবং যেটা বেশি থাকবে সেটাকে মাধ্যম বলবো। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি আমি, যেটা শরবত তৈরি যদি করো, শরবত একটা কি? শরবত একটা বলতে পারি যে দ্রবণ। শরবত কি? দ্রবণ। যেখানে চিনিটাকে বলা হয় দ্রাব, এবং জলটাকে বলা হয় দ্রাবক। তাহলে এক্ষেত্রে এই যে চিনি দ্রাব এটা কম থাকছে, এটাকে বলতে পারো তুমি দশা। কোলয়েডের ক্ষেত্রে দশা, এবং জলটাকে তুমি বলতে পারবে মাধ্যম। সহজ কথায় যেটা কম থাকবে সেটাই হচ্ছে দশা, এবং যেটা বেশি থাকবে সেটাকে বলছে মাধ্যম। এবং তার প্রত্যেকটা কোলয়েডের নাম জানবে এবং তার উদাহরণ। কোলয়েড থেকেও প্রশ্ন একটা করে অনেক সময় আসে। তো দেখো আমি কীভাবে বলছি। প্রথমে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যারোসল। অ্যারোসলকে তুমি কীভাবে মনে রাখবে? অ্যারোসলের ক্ষেত্রে মনে রাখবে যে মাধ্যম কী হবে? গ্যাসীয় হবে। কি বললাম? যে মাধ্যম গ্যাসীয় হবে, মানে যেটা বেশি থাকবে সেটা কিন্তু গ্যাসীয় হবে। ঠিক আছে। এবং তরল যদি গ্যাসের মধ্যে ঢুকে থাকে, যেমন উদাহরণ আলোচনা করো যে কুয়াশা। কুয়াশার মধ্যে কি হয়? বাতাস একটা বড় মাধ্যম, সেই বাতাসের মধ্যে জল ঢুকে আছে, জলটা তাহলে দশা। জলটা কি? জলটা তাহলে দশা। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এটা নাম হয়ে যাচ্ছে তরল অ্যারোসল। কুয়াশা, মেঘ, এগুলোর মধ্যে বিশাল বাতাস মানে মাধ্যম, তার মাধ্যমে কি ঢুকিয়ে আছে? জল ঢুকিয়ে আছে, তরল ঢুকিয়ে আছে। তাহলে এটা হয়ে গেল তরল অ্যারোসল। তাহলে অ্যারোসলকে মনে রাখার জন্য বললাম মাধ্যমটাকে গ্যাসীয় মনে রাখবে। ঠিক আছে। তাহলে অ্যারোসল। এবং সেই বায়ু মাধ্যমে যদি কঠিন কিছু দেখতে পাওয়া যায়, যেমন ধোঁয়ার মধ্যে কঠিন জিনিস দেখতে পাবে, বিভিন্ন রকমের কণা বা কার্বন। হ্যাঁ, তাহলে তার জন্য তখন বলবো আমি কঠিন অ্যারোসল। ঠিক আছে। তো ধোঁয়া হয়ে যাচ্ছে অ্যারোসল। কেমন অ্যারোসল? কঠিন অ্যারোসল, কারণ এর মধ্যে কঠিন থাকছে। এবং কুয়াশা, মেঘ এটাও অ্যারোসল, কিন্তু কেমন অ্যারোসল? তরল ঢুকে থাকছে বলে তরল অ্যারোসল। তাহলে অ্যারোসলকে চেনার জন্য বললাম যে মাধ্যমটাকে মনে রাখবে গ্যাসীয়। নেক্সট দেখো আলোচনা করব সেটা হচ্ছে ফোম। ফোমের ক্ষেত্রে উল্টো হবে, মনে রাখবে যে ফোমের ক্ষেত্রে দশাটাকে গ্যাসীয় মনে রাখবে। কোনটাকে? এটা দশা বলেছিলাম। তো অ্যারোসলের ক্ষেত্রে মনে রাখতে বললাম যে মাধ্যম গ্যাসীয়, তেমনি ফোমের ক্ষেত্রে মনে রাখবে যে দশাটা হচ্ছে গ্যাসীয়, মানে যেটা দ্রবীয় থাকছে। অ্যাকচুয়ালি দশা মানে কম থাকবে,
পরিমাণে এটা কম সেটা গ্যাসীয় হতে হবে। যেমন কেক বা পাউরুটি, কেক বা পাউরুটিতে কি হয়, একটা কঠিন জিনিস, কেক কঠিন বা বলতে পারো পাউরুটি কঠিন, তার ভিতরে কি ঢুকে আছে, বাতাস ঢুকে আছে। কেক বা পাউরুটির মধ্যে মানে কঠিনের মধ্যে বাতাস ঢুকে আছে, তার মানে গ্যাসীয়টা কম আছে এবং কঠিন সেটা মাধ্যম, তার জন্য নাম হয়ে গেছে এটা কঠিন ফর্ম। ঠিক আছে, কেক বা ঝাঁ পাথর, ঝাঁ পাথর কি, সিলিকেটের মধ্যে ভিতরে বাতাস ঢুকে থাকে ঝাঁ পাথরের মধ্যে। ঠিক আছে, এটাও কিন্তু কি কঠিন ফর্ম। আর শুধু ফর্ম বলতে পারো বা তরল ফর্ম বলতে পারো, সেটা কি বললাম, যে তরলের ভিতরে গ্যাস ঢুকে থাকবে। তরলের ভিতরে গ্যাস ঢুকে থাকবে মানে সাবানের ফেনা। ঠিক আছে, একই রকম সলটাকে মনে রাখতে গেলে মনে রাখবে যে দশা, সেই দশাটা কিন্তু কি হবে, কঠিন হতে হবে। দশা যদি কঠিন হয় তাহলে সেক্ষেত্রে সল মনে রাখবে। তো কঠিনে কঠিনে যদি হয়ে যায়, কঠিনের ভিতরে কঠিন ঢুকে আছে, সেটা হয় শঙ্কর ধাতু, বিভিন্ন রকমের শঙ্কর ধাতু বা রঙিন কাঁচ। ঠিক আছে, এটা হচ্ছে কঠিনে কঠিনে। আর শুধু সল বা তরল সল যদি বলো তাহলে সেটা হচ্ছে তরলের ভিতরে কি ঢুকে থাকবে, কঠিন ঢুকে থাকবে। ঠিক আছে, যেমন বিভিন্ন রকমের পেন্ট, কালি, মিল্ক অফ ম্যাগনেসিয়াম। তাহলে আমি আবার বলছি, দেখো যে অ্যারোসলকে মনে রাখার জন্য মনে রাখবে যে মাধ্যম হবে গ্যাসীয়, ফোমের ক্ষেত্রে মনে রাখবে যে দশাটা হবে গ্যাসীয়, এবং সলের ক্ষেত্রে মনে রাখবে দশা হবে কঠিন। দশা মানে কম থাকবে এবং মাধ্যম মানে সে বেশি হবে। ঠিক আছে, উদাহরণগুলো ভাবলেই মোটামুটি আইডিয়া পেয়ে যাবে। এখান থেকে প্রশ্ন কেমন আসতে পারে, প্রশ্ন আসতে পারে নিচের কোনটি অ্যারোসলের উদাহরণ, নিচের কোনটি ফোমের উদাহরণ, নিচের কোনটি অ্যারোসলের উদাহরণ, বা নিচের কোনটি ইমালশনের উদাহরণ। যেমন ইমালশনটা দেখো, ইমালশনটা আলাদা মনে রাখবে, ইমালশন হচ্ছে তরলে 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 মিক্স করে যে কলয়েড তৈরি হয়েছে সেটাই হচ্ছে ইমালশন। পরীক্ষায় পড়ে দুধ কি, দুধ হচ্ছে একটা ইমালশন। ক্রিম কি, শ্যাম্পু কি, জলে তেল বা তেলে জল, এগুলো সবই কিন্তু কি ইমালশন। ঠিক আছে, যদি দশাটা তরল হয় এবং মাধ্যম কঠিন হয়, মানে কঠিনের ভিতরে তরল ঢুকে আছে, কঠিনের ভিতরে তরল ঢুকে আছে পনির, পনির একটা কঠিন জিনিস, তার ভিতরে তরল ঢুকে আছে। দই সেম, দইটা দেখতে তো কঠিনের মতোই লাগে এবং তার ভিতরে তরল ঢুকে আছে। মাখনও সেম, জেলি, তো এর নাম হচ্ছে, কলয়েডের নাম হচ্ছে জেল। কলয়েডের নাম কি, জেল। তা জেলের ভিতরে, জেল মানে কি বলবো, কঠিনের ভিতরে তরল ঢুকে থাকবে। ঠিক আছে, ইমালশন কি বললাম, ইমালশন তরলে তরলে হবে। ঠিক আছে, অ্যারোসলটা কি বললাম, অ্যারোসল বললাম যে গ্যাসীয়র ভিতরে হয় কঠিন বা তরল ঢুকে থাকবে, যেমন কুয়াশা, মেঘ বা ধোঁয়া, এগুলো সবই হচ্ছে অ্যারোসল। ফোম কি বললাম, ফোম বললাম গ্যাস ঢুকে থাকবে কঠিনে বা গ্যাস ঢুকে থাকবে তরলে। সলটা কি বললাম, সল হচ্ছে কঠিন, কঠিনের ভিতরে ঢুকে থাকবে বা কঠিন তরলের ভিতরে ঢুকে থাকবে, সেটাই হচ্ছে সল। পরীক্ষায় যেটা বেশি পড়ে সেটা মনে রাখবে, অ্যারোসল পরীক্ষায় বেশি পড়ে, ফোম পড়ে এবং ইমালশন পড়ে। ইমালশনটা বেশি পরীক্ষায় আমি দেখেছি পড়ে। ঠিক আছে, প্রত্যেকটাই দেখবে, আশা করছি সহজ করে বুঝতে পারলাম। তো এটা হচ্ছে সাজেস্টিভ আকারে পড়ালাম, প্রত্যেকটা চ্যাপ্টারকে পড়াতে গেলে বুঝতেই পারছো প্রত্যেকটা চ্যাপ্টারে 1 ঘন্টা করে তো সময় লাগবেই, এবং এটা প্রায় হয়তো 20 ঘন্টার ক্লাস তোমাদের 1 ঘন্টার মধ্যে দেওয়ার চেষ্টা করলাম।